আজ আমরা আপেক্ষিক বেগ এবং এরই প্রয়োগের বৃষ্টির বেগ সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো বিষয় হচ্ছে, দেখো এর আগের যদি আমি একটা উদাহরণ দেই, যে ট্রেনে কোনো একটা যাত্রী যাচ্ছে, তো সেই যাত্রীর গতিবেগকে যদি আমি বলি, তাহলে ট্রেনের সাপেক্ষে হলেও স্থির, ট্রেনের সিট ট্রেনের সাপেক্ষে হলেও স্থির আছে। আবার যদি পারিপার্শ্ব প্ল্যাটফর্ম বা গাছপালা এর সাপেক্ষে বলা হয়, তাহলে কিন্তু সে গতিশীল। তার মানে কি, কোনো স্থির বা গতি তুমি নির্ভর করছে কোনো বস্তুর কার সাপেক্ষে সে তুমি পর্যালোচনা করছো তার উপরে। ঠিক আছে, সেটাকে আমরা বলি নির্দেশতন্ত্র, যার সাপেক্ষে পর্যালোচনা করি। ওকে, তো এখানকার বিষয় হচ্ছে, এই নির্দেশতন্ত্র যদি স্থির হয় তাহলে সেটা তার প্রকৃত গতি বলা হয় সাধারণত। যার সাপেক্ষে পর্যালোচনা করছি সে যদি স্থির হয়, তাহলে সেটাকে আমরা সেই রকম গতিকে আমরা বলবো প্রকৃত গতি। নির্দেশতন্ত্র স্থির হলে সেরকম গতিকে বলা হবে প্রকৃত গতি। আর নির্দেশতন্ত্র যদি নিজেই গতিশীল হয়, তাহলে ওই বস্তুর গতিকে বলা হবে তখন আপেক্ষিক গতি। ঠিক আছে, এবার স্পষ্ট আমি যে ট্রেনের দিলাম, ট্রেনের দেখো, যদি গাছপালা ঘরবাড়ির সাপেক্ষে প্ল্যাটফর্মের সাপেক্ষে ওর গতি বলা হয়, তাহলে ওটা ওর প্রকৃত গতি বোঝাবে। এবার যদি ট্রেনের সাপেক্ষে ওর গতিকে নির্দেশ করা হয়, ট্রেন নিজেই গতিশীল, তাই ও তখন আপেক্ষিক গতিবেগ দেখাবে। স্পষ্ট বুঝতে পারছো যে প্রকৃত গতি এবং আপেক্ষিক গতি সম্পূর্ণ আলাদাও হতে পারে। এক্ষেত্রে তাই হয়েছে, দেখো যে এর সাপেক্ষে হলে একটা গতিবেগ আছে, গাছপালা ঘরবাড়ির সাপেক্ষে হলে, আর এর সাপেক্ষে হলে, ট্রেনের সাপেক্ষে হলে সেটা কিন্তু কোনো গতিবেগ নেই। ঠিক আছে, শূন্য গতিবেগ। তো যাই হোক, তার মানে আমি আপেক্ষিক গতি বলেছি। আপেক্ষিক গতিবেগ তাহলে তখনই হবে যখন যার সাপেক্ষে আমি পর্যালোচনা করব সে যদি গতিশীল হয়, অর্থাৎ গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর যদি গতিবেগ হয়, তাহলে সেই বেগকে, ওই বস্তুর বেগকে তখন আপেক্ষিক গতিবেগ বলা হবে। এখানে আমি লিখে রেখেছি, দেখো, কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপত বেগকে বলা হবে আপেক্ষিক বেগ। আপত বেগ, প্রকৃত বেগ নয়। ঠিক আছে, তো এবার আমরা আসি যে আপেক্ষিক বেগ আর প্রকৃত বেগ, এই দুটোর মধ্যে পার্থক্য কি, আর আপেক্ষিক বেগ কি, সে কি ব্যাপার স্যাপারগুলো আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করি। তো আমি এখানে দেখো দুটো বস্তু রেখে দিয়েছি এ বি। সাপোজ ধরো, সাধারণত আপেক্ষিক বেগ যদি বুঝতে হয়, তাহলে আশপাশের নির্দেশতন্ত্র, অন্য কোনো নির্দেশতন্ত্র না থাকাই খুব ভালো হয় তাহলে আপেক্ষিক বেগ বোঝার ক্ষেত্রে। তাই আমি বললাম, ধরো এ বি দুটো জাহাজ একদম সমুদ্রের মধ্যে আছে, সমুদ্রের একদম মাঝ দরিয়ায়, সেখানে কোনো নির্দেশতন্ত্র নেই, না কোনো খুঁটি আছে, না কোনো গাছপালা আছে, না কোনো অন্য কোনো জিনিসপত্র আছে। তো সেই রকম জায়গায় সমুদ্রে দুটো জাহাজ আছে, পাশাপাশি ভিড়েছে, অন্য দিক থেকে এসে পাশাপাশি আছে, একটা জাহাজের পাশে আর একটা জাহাজ। হয়তো এ জাহাজের ক্ষেত্রে জল ফুরিয়ে গেছিল, দরকার ছিল খুবই। বিয়ে জাহাজের ক্ষেত্রে হয়তো তোমার খাবার ফুরিয়ে গেছে, সেটাও দরকার ছিল। ঠিক আছে, তো দুটো জাহাজ পরস্পর আসলো, বি জাহাজকে হয়তো দেখলো যে বি জাহাজে পর্যাপ্ত জল আছে, কিন্তু এদের খাবার ফুরিয়ে গেছে, আর এদের খাবার আছে পর্যাপ্ত, কিন্তু জল ফুরিয়ে গেছে, মানে এক্সচেঞ্জ করার দরকার ছিল জল আর খাবার। ওকে, তো সেই অবস্থায় ওরা ওই অবস্থায় রেখে, মোটামুটি ধরো জাহাজের কেউ একজন, যাদের সঙ্গে এদের কথা হয়েছিল, তারা জাহাজের একদম উপরে ঘুমিয়ে পড়েছিল, জাহাজ পাশাপাশি রেখে, কারণ অনেক সময় থাকারই কথা। ঠিক আছে, তো তারা জাহাজের উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এমন সময় দেখা গেল ঘুমিয়ে আছে, সেই সময়ে দেখা গেল এ জাহাজের নিচে বলা হয়নি যে এদের কাছ থেকে খাবার এক্সচেঞ্জ করতে হবে, তারপর জাহাজ ছাড়া হবে। সেটা না বললে তাহলে কি হবে, এদের যে নাবিক আছে, এ জাহাজের নাবিক, সে হয়তো এই রাস্তা বরাবর যাওয়ার দরকার ছিল, সে এই রাস্তা বরাবর তোমার গতিশীল হয়ে গেল, এই রাস্তা বরাবর চলে গেল, এই রাস্তা বরাবর যাওয়া শুরু করলো। আমি সাপোজ ধরলাম সেটা ইউ বেগে, এ জাহাজটা এখন এই জায়গায় চলে আসলো প্রকৃতভাবে ইউ বেগে, এইদিকে এই গতিবেগের দিক। ওকে, আবার বি জাহাজটা কি করলো, বি জাহাজের নাবিককেও বলা ছিল, ফলে বি জাহাজের নাবিককেও বলা ছিল না যে ওর মধ্যে খাবার এক্সচেঞ্জ না করে যাব না আমরা, তাহলে বি জাহাজটা দেখা গেল এই জায়গায় চলে আসলো। যাদের সঙ্গে কথা হয়েছিল খাবার এক্সচেঞ্জ করার কথা, তারা কিন্তু ঘুমিয়ে আছে ওপরে। ওকে, এবার এইরকম জায়গায় এসে, এই রাস্তা বরাবর এ জাহাজ যাচ্ছিল, এই রাস্তা বরাবর বি জাহাজ আসছিল, এইরকম জায়গায় এসে এদের দুইজনের ঘুম ভেঙে গেল।
বেশ অনেকটা ডিস্ট্যান্স হয়ে গেছে তখন, এটা ভি বেগে ধরো গতিশীল হয়েছে। এমন সময় ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে বিষয় কি, আমাদের সাধারণ জায়গার ক্ষেত্রে কি হয় না, প্রচুর গাছপালা বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, ফলে আমরা হামেশাই বুঝতে পারি যে হ্যাঁ আমি তো যেখানে ছিলাম এই গাছের পাশে ছিলাম, এখানে নেই, মানে নিশ্চয়ই আমি গতিশীল হয়েছি। মানে এ জাহাজ মনে করবে যে ও নিজে গতিশীল হয়েছে, ইভেন বি জাহাজও মনে করবে যে সে নিজে গতিশীল হয়েছে। তার মানে নিজের গতিটা বুঝতে পারবে, যদি ওখানে কোনো পারিপার্শ্ব থাকে, ওখানে কোনো নির্দেশতন্ত্র থেকে থাকে, তাহলে তার সাপেক্ষে যে এর সাপেক্ষে অনেকটা দূরে চলে আসে, তার মানে নিশ্চয়ই যে আমারও গতি হয়েছে। কিন্তু এক্ষেত্রে তো কোনো নির্দেশতন্ত্র নেই, ফলে ওরা নিজে নিজের গতি বুঝতে পারবে না। যারা ঘুম থেকে উঠলো ওরা নিজে নিজের গতি বুঝতে পারবে না। তখন কি মনে করবে না, এ জাহাজ মনে করবে ভদ্রলোকের আমার জলের দরকার ছিল, এ তো জল দেওয়ার কথা ছিল, জল দেবে না বলে হিংসা করে চলে গেছে। বিষয় হচ্ছে চলে গেছে এই কথাটা, সে চলে যাক, কিন্তু এর মনে হবে কোন রাস্তা বরাবর গেছেও, সেইটা আমাদের এখানে খুব ধরার বিষয়। তুমি যদি খেয়াল করে দেখো, ও বি কিন্তু ওর এখানেই বা জাস্ট পাশেই ছিল। এখনও ঘুম থেকে উঠে যখন বিকে এখানে দেখবে, তার মানে ওর মনের মধ্যে ফিলিংস কি হবে না, বি নিশ্চয়ই এই রাস্তা বরাবর গেছে। বি এর গতি ওর কি মনে হবে না, আমার পাশে ছিল, এখানেই ছিল, তার মানে এই রাস্তা বরাবর নিশ্চয়ই গেছে। তার মানে ওর মনে হবে বি এর এই দিকে গতি হয়েছে। মজা বুঝতে পারছো যে বি প্রকৃতভাবে এই দিকে গেছে, কিন্তু এর গতির জন্য এ যদি এখানে চুপচাপ বসে থাকতো, তার মানে কিন্তু ও বি এর গতি এই দেখতো। এর জাহাজটি, যে লোকটা আছে উপরে ডেকের উপরে, সে যদি প্রকৃতভাবে স্থিরভাবে থাকতো এই জাহাজটা, তাহলে বিয়ের গতি এইটাই দেখতো, যেটা ওর প্রকৃত গতি। কিন্তু যেই এই তোমার নিচে গতিশীল হলো, এই জাহাজ নিচে গতিশীল হলো, তখন ও কি মনে করলো না, বি আমার এই পাশে থাকার কথা ছিল, এই জায়গায় চলে গেছে, মানে হিংসা করে এই রাস্তা বরাবর চলে গেছে। তার মানে নিশ্চয়ই বিয়ের গতি এই দিকে। বুঝতে পারছো? তাহলে এর যদি গতি না হতো, তাহলে বিয়ের গতি এই দেখতো এই জায়গায় বসেই, বাট এর গতি হওয়ার জন্য বিয়ের গতিও এই দিকে দেখছে। তার মানে এর নিজের গতি বেগের একটা প্রভাব এখানে পড়ছে। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এইটাই ও দেখবে আপেক্ষিক বেগ। ঠিক আছে, সেটাকে আমরা যদি ডব্লু দেই, আপেক্ষিক বেগ ডব্লু দিয়ে যদি লিখি, ঠিক আছে, এটা ডব্লু ভেক্টর। ওকে, তো এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তার মানে প্রকৃত বেগ আর আপেক্ষিক বেগে শুধু এর নিজের গতি হওয়ার জন্য পার্থক্যটা কোথায় আমরা বুঝতে পারলাম। অবশ্যই এটাকে বলা হবে এ এর সাপেক্ষে বি এর বেগ। বি এর বেগ, এটা তো বি এর বেগ, বি এর বেগকে প্রকাশ করছে কার না, এ এর সাপেক্ষে। ওকে, এ নির্দেশতন্ত্রের সাপেক্ষে, বি কোনো বস্তুর বেগ। নিঃসন্দেহে আমরা এখানে বুঝতে পারছি, আমরা এখানে এর মানটা নির্ণয় করতে পারি। দেখো, একটা ত্রিভুজ সূত্র থেকে যদি দেখি, ত্রিভুজ সূত্র থেকে, এটা এ ড্যাশ পজিশন বলো, এটা বি ড্যাশ পজিশন যদি বলো, তো ত্রিভুজ সূত্র থেকে যদি আমরা দেখি, তাহলে দেখো ত্রিভুজের এই দুটো ক্রম অনুসারে বাহু, ক্রম অনুসারে দুটো ভেক্টরকে প্রকাশ করছে এই বাহু দুটো, এটা আর এটা। দেখো ক্রম অনুসারে না, এই ক্রমে, এই আর এই, তাহলে এইটা বিপরীত ক্রমে গৃহীত বাহু। তাহলে আমাদের নিয়ম কি, ক্রম অনুসারে দুটো বাহুর যোগফল বিপরীত ক্রমে গৃহীত বাহুটার সঙ্গে সমান। তার মানে এখান থেকে যদি আমরা আপেক্ষিক বেগকে নির্দেশ করার চেষ্টা করি, তাহলে সেই আপেক্ষিক বেগটা কি হবে, সেই আপেক্ষিক বেগ ডব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এটা অ্যাকচুয়ালি কার আপেক্ষিক বেগ না, বি এর সাপেক্ষে এই এ এর সাপেক্ষে বি এর, অর্থাৎ ইউ এর সাপেক্ষে ইউ ভেক্টরের সাপেক্ষে ভি ভেক্টরের আপেক্ষিক বেগ। ওকে, ইউ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। ওকে, তো এবার তাহলে ইউ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তার মানে এটা অ্যাকচুয়ালি একটা দুটো ভেক্টরের বিয়োগ আসলো। বিয়োগ আমরা যেভাবে করতে হয় এর আগেই করেছি, একটু পরেও আবার করে দেখাবো। তো এখানে আরও একটা বিষয় আছে। এইবার আমি এটা তো বললাম, এবার ধরো বি ভেক্টর খেয়াল করছে, ভি ভেক্টর ঘুমে গেছে, এটা এ ভেক্টর মনে করেছে, এ ভেক্টরের মনে হওয়া বেগটা বি ভেক্টর ভি ভেক্টরের এরকম হলো না, এ জাহাজের মনে হওয়া, এ ব্যক্তির মনে হওয়া বেগটা বি ব্যক্তির বেগ এরকম মনে হলো।
এর মনে হওয়া বেগ, এর মনে হওয়া, যার মনে হওয়া তার সাপেক্ষেই বেগটা। ওকে, এবার বি এর কি মনে হবে? বি মনে হবে, ভদ্রলোক তো আমার এখানে ছিল এ, তাহলে ও এখান থেকে বি প্রকৃত বি এর যদি কোনো গতিবেগ না হতো তাহলে কি হতো না, ওর গতিবেগ এই দিকেই, বি যদি চুপচাপ স্থির থাকতো। কিন্তু বি যখন গতিবেগ আছে তখন ও ঘুম থেকে উঠে যেটা দেখবে যে আমার পাশে এই জায়গায় থাকার কথা ছিল, এই দেখো পাশে, বি এর পাশে এখানেই থাকার কথা ছিল এর, তাহলে এখানে গেল কেন? নিশ্চয়ই ও খাবার দেবে না বলে ও এই পথ বরাবর চলে গেছে। তার মানে এর গতি হওয়ার জন্য বি এর যেদিকে গতি দেখতে পাচ্ছে সেটা এই দিকে। হুম, তার মানে প্রকৃত গতিবেগ এই দিকে, যদি ও স্থির থাকতো তাহলে এই দিকে দেখতো, যেই এর নিজে গতিশীল হলো তাই ও দেখতে পাচ্ছে এই দিকে। তার মানে এটাও হচ্ছে আপেক্ষিক বেগ, কার না, বি এর সাপেক্ষে এ এর বেগ, সাপেক্ষে এ এর বেগ, এর আপেক্ষিক বেগ, হ্যাঁ, আপেক্ষিক বেগ। এবং সেটা যদি ডব্লু ড্যাশ ভেক্টর ধরি, ডব্লু ড্যাশ ভেক্টর এটা, ওকে, আর এটা ডব্লু ভেক্টর, এটা কিসের সাপেক্ষে? এটা এ এর সাপেক্ষে বি এর বেগ, ডব্লু ভেক্টর। স্পষ্ট বুঝতে পারছো দুটো একই, মানগত দিক থেকে একই কিন্তু বিপরীত দিকে। অর্থাৎ ডাব্লু ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু ভেক্টর, ডাব্লু ড্যাশ ভেক্টর। এ এর সাপেক্ষে বি এর বেগ যা, বি এর সাপেক্ষে এ এর বেগ তাই। আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আমরা পেতে পারি ডাব্লু ড্যাশটা। দেখো এইটাও আবার ত্রিভুজ সূত্রে যদি করি, এই দুটো এখন ক্রম অনুসারে বাহু, তাই না, ভি আর ডাব্লু ড্যাশ, তাহলে এটা বিপরীত ক্রমে বাহু। ওকে, তার মানে সেই ক্ষেত্রে আমরা যদি কার সাপেক্ষে বলছি, বি এর সাপেক্ষে এর, এ এর বেগ, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি না, ভি ভেক্টর প্লাস ডব্লু ড্যাশ ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর। তার মানে এখান থেকেই আমরা পাচ্ছি ডব্লু ড্যাশ ভেক্টর, অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, সেটা কি হচ্ছে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। এবং এক্ষেত্রেও বুঝতে পারছো ভি এর সাপেক্ষে এ এর বেগ, এই ইউ এর বেগ, তাই না, ইউ এর আপেক্ষিক বেগ। এবং দুটো এখান থেকেই তুমি বুঝতে পারছো, যদি মাইনাস কমন নিয়ে নেই, দেখো মাইনাস ভি ভেক্টর প্লাস, এই সরি মাইনাস ইউ ভেক্টর, দেখো মাইনাস কমন নিলে ভি মাইনাস ইউ মানে ডব্লু ভেক্টর, অর্থাৎ এখানে মাইনাস তো আছে, তাহলে ডব্লু ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লু ভেক্টর, একে অপরের উল্টো। অর্থাৎ এ এর আপেক্ষিক বেগ আর বি এর, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যা, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ ঠিক তাই, মানগত দিক থেকে একই কিন্তু তারা উল্টো, অর্থাৎ বিপরীত ভেক্টর। এবার আরো একটা কথা বলি, তুমি দেখো যা যেটার সাপেক্ষে হবে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। ইউ এর সাপেক্ষে হলে, অর্থাৎ এ এর সাপেক্ষে হলে এ এর বেগ বিয়োগ হবে, আবার ভি এর সাপেক্ষে হলে অর্থাৎ বি এর বেগ হলে বি এর বেগ বিয়োগ হবে। তার মানে দুটো বেগ, একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ যদি আমরা বার করতে হয়, চোখ বুঝিয়ে যার সাপেক্ষে সেটা বিয়োগ করে দেবো, যেটার বেগ বার করতে হবে সেটা থেকে যার সাপেক্ষে সেটা বিয়োগ করে দেবো। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে আপেক্ষিক বেগ বার করতে হলে যার সাপেক্ষে সেটা আমরা বিয়োগ করে দেবো। আপেক্ষিক বেগ শুধু নয়, ত্বরণও তাই। ঠিক আছে, আপেক্ষিক একদম ভেক্টর যোগ বিয়োগ করে দিলেই আপেক্ষিক বেগ হয়ে যাবে আমাদের। এবার তাহলে আপেক্ষিক বেগ বার করার ক্ষেত্রে এখানে তো এইভাবে বার করলাম, এইভাবে তুমি বার করতেই পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো স্পেসিফিক কয়েকটা কেস করা যাক যে আপেক্ষিক বেগ বার করার ক্ষেত্রে আমাদের কি নিয়ম কানুন হতে পারে আপেক্ষিক বেগের গণনার ক্ষেত্রে। এ তো আমি দেখলাম ভেক্টরগত দিক থেকে। এবার সাধারণ আমরা স্ট্যান্ডার্ড যোগ বিয়োগের ক্ষেত্রে চলে আসি আপেক্ষিক বেগের ক্ষেত্রে। ওকে, আপাতত দেখো আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমি এখানে দুটো বিষয় নিয়েছি। দেখো একটা এইদিকে একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর আছে, ইউ ভেক্টর ভি ভেক্টর। এখন আমার দরকার ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ নির্ণয় করা। সাপোজ এক্ষেত্রে এইটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ নির্ণয়, সরি ভুল বললাম, এটার সাপেক্ষে এটার আপেক্ষিক, ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ, ভি এর সাপেক্ষে ইউ ভেক্টর এর আপেক্ষিক বেগ। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভি এর সাপেক্ষে হলে আপেক্ষিক বেগ ডব্লিউ ইজ ইকুয়াল টু, আমি একটু আগেই বললাম ডব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে না, যার সাপেক্ষে সেটা বিয়োগ হবে, অর্থাৎ ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর।
কি তাই তো? এটি ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, ইউ থেকে ভি এর বিয়োগ করতে গেলে আমাদের নিয়ম কি যেমন সেই যে নিয়মটা ছিল না, ইউ ভেক্টর প্লাস অফ মাইনাস ভি ভেক্টর, তাই না? অর্থাৎ ভি ভেক্টরের উল্টো ভেক্টরের সঙ্গে ইউ ভেক্টরের যোগ করে দিতে হবে, তাহলেই আমরা ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর পাবো। যেটা বিয়োগ তাকে উল্টো করে নিয়ে তারপর যোগ করতে হবে। অর্থাৎ মাইনাস ভি ভেক্টর কই, এই হচ্ছে মাইনাস ভি ভেক্টর, মাইনাস ভি ভেক্টরের সঙ্গে ইউ ভেক্টরে যোগ করলে তবেই এটা পাবো। তাহলে সেই যোগটা করলে কি হবে দাঁড়াও দেখো না, সেই যোগটা করলে অ্যাকচুয়ালি যেটা হবে, আমরা সামান্তরিক সূত্র থেকে যোগটা করব কি না, যে দুটো ভেক্টরকে যোগ করব তাদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ আছে সেই কর্ণটাই হচ্ছে ওদের সাধারণত বিয়োগফলকে প্রকাশ করে, অর্থাৎ আপেক্ষিক বেগ, এইটা সেই ডাব্লিউ ভেক্টর। হ্যাঁ, মানে ডাব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু সেটা ইউ ভেক্টর মাইনাস এ ভেক্টর, এই সেই ভেক্টরটা ডাব্লিউ ভেক্টর। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দেখলে সেটা কই বলতো, এই ছিল সামান্তরিকের বিপরীত বাহু, এটা একটা সামান্তরিক হবে আমরা জানি, এইটা হবে সেটাই। এখান থেকে যদি করতাম কার সাপেক্ষে না, ভি এর সাপেক্ষে ইউ এর, এইটার সাপেক্ষে এইটার বেগ, দুজনে একই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল, এখানে চলে গেছে এখানে চলে গেছে, কি মনে হবে না তাহলে আমার পাশেই ছিল, এখান থেকে এই দিকে চলে এসছে, মানে এই জায়গায় বেগ, এই দিক বরাবর বেগ। তো এটা আর এটা তো একই ব্যাপার, কোনো ব্যাপারই নয়। তাহলে ডাব্লিউ ভেক্টর এইভাবে আমরা বার করলাম। এবার আমরা যদি মানগত দিক থেকে দেখি, দেখো ভি আর ইউ তাদের মধ্যবর্তী কোণ আলফা ছিল, এখন যাদের যোগ করতে চাইছি তাদের মধ্যবর্তী কোণ তাহলে কত হবে, ইউ আর মাইনাস ভি, তাদের মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস আলফা, তাই না? টোটালটা 180, একটা সরলরেখা মোট যে কোণ করে, আর বাদবাকি তাহলে কত হবে, এটা আলফা হলে এটা 180 মাইনাস আলফা। তাহলে আমরা ভেক্টর গত দিক থেকে ডব্লিউ ভেক্টরের মান বার করি, আপেক্ষিক বেগের মান মড অফ ডব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ আমাদের নিয়ম যা ইউ এর স্কোয়ার, ইউ এর মান প্লাস ভি এর মান মাইনাস ভি এর মান এর স্কোয়ার প্লাস 2uv প্রথমটার মান ইন্টু দ্বিতীয়টার মান ইন্টু কজ থিটা, থিটা মানে এখানে কজ আলফা কত 180 মাইনাস আলফা, তাই না? মধ্যবর্তী কোণটা খেয়াল করে দেখো, এর আর এর যোগ করছি আমি, যেহেতু বিয়োগের ক্ষেত্রে আমাদের তাই করতে হয়, আগে দেখেছি এর আগের ভিডিওতেই, ঠিক আছে? তো এই হলো ডাব্লিউ ভেক্টরের মান, এবং সেখান থেকে তুমি স্পষ্ট বুঝতে পারছো এটা যেটা হয়ে যাবে সব কিছু যোগের মতো, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, শুধু এইটা কজ 180 মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা, মানে 2uv কজ আলফা, এটা মাইনাস হয়ে যাবে যোগের মতোই, কিন্তু সরি বিয়োগ, একদম পুরো বিয়োগ, অর্থাৎ এটা মাইনাস হবে, যোগের ক্ষেত্রে এটা প্লাস হয়, এটা এর ক্ষেত্রে মাইনাস হবে। এবার আলফার মানের উপর ডিপেন্ড করবে মাইনাস হবে না প্লাস হবে, এমন কিছু আলফা হলো যে কজ নিজেই মাইনাস, তাহলে 90 প্লাস হলেই তো কজ মাইনাস হয়ে যাবে, আর কজ মাইনাস হলে কি হবে না, এটা তখন আবার কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, এবার ও কত কোণ করে আছে যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কোণটা দেখো আমাদের নির্ণয় মেনলি করতে হয় যেটা জানা দিক, ভালো করে জানা দিক তার সঙ্গে কোণটা নির্ণয় করা উচিত, অর্থাৎ যে আপেক্ষিক বেগ তো একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি যদি হয় তাহলে তা শুধু মান বার করলে হবে না, তোমাকে যদি আপেক্ষিক বেগ বার করতে বলে অঙ্কের ক্ষেত্রে, তাহলে তোমাকে অবশ্যই তার দিকটাও বার করে দিতে হবে। তাহলে আমি মনে করলাম ইউ এর সঙ্গে যদি সে থিটা কোণ করে থাকে, ইউ এর সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত যেন নিয়মটা, যে ইউ সাইন আলফা, সাইন আলফা মানে 180 মাইনাস আলফা বাই, তাই না, যেটার সঙ্গে কোণ করে থাকবে, ও ভুল হয়ে যাচ্ছে এখানে, ইউ নয়, কার সঙ্গে কোণ করে নেই, যার সঙ্গে কোণ করে নেই সেটা দুবার, অর্থাৎ এখানে ভি হবে, সরি ভি, দেখো তাই না, যার সঙ্গে কোণ করে নেই সেটাই দুবার, আমি ওখানে পড়ানোর সময় বলেছিলাম যার সঙ্গে কোণটা টাচ করে থাকবে তার সঙ্গে অলরেডি একটা সম্পর্ক আছে, তাই সে একবারই হবে এবং সেটা নিচে, তার মানে এটা হবে ইউ প্লাস ভি কজ অফ ওই 180 মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে ভি সাইন 180 মাইনাস আলফা বাই ভি প্লাস ইউ প্লাস ভি কজ 180 মাইনাস আলফা, আমাদের যেমন নিয়ম, যেটার সঙ্গে টাচ করে নেই সেইটা সাইন আলফা ইন্টু এই জায়গার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, যেটার সঙ্গে টাচ করে নেই সেটা ইন্টু সাইন আলফা, সেটার মান অ্যাকচুয়ালি
প্লাস যেটার সঙ্গে টাচ করে আছে সেইটা ডিভাইডেড বাই যেটার সঙ্গে টাচ করে আছে সেইটা প্লাস ওই যেটার সঙ্গে টাচ করে আছে সেইটা ইন্টু কজ 180 মাইনাস আলফা। হলে মান বসিয়ে দিলে ভি সাইন 180 মাইনাস আলফা ইজ ইকাল টু সাইন আলফা, কারণ সেকেন্ড পদে পড়ে, তাহলে এটা সাইন আলফা বাই ভি, এটা হচ্ছে সেকেন্ড পদে পড়বে 180 মাইনাস আলফা, ফলে এটা হয়ে যাবে সরি ইউ মাইনাস, এটা কসটা মাইনাস হয়ে যাবে ভি কজ আলফা, জাস্ট এই জায়গাটা মাইনাস, যদিও আমি বারবার বলছি এটা কিন্তু আলফার মানের ওপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে এই হলো আমাদের আপেক্ষিক বেগের মান এবং দিক নির্ণয় করা। মান আর দিক হলে তো একটা ভেক্টরের সব কিছু প্রকাশ করা যায়। ওকে, এই গেল। এবার এর ক্ষেত্রে দেখো আমি যদি এরকম করি যে আমি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করবো, আগের বার এর সাপেক্ষে এর করলাম, এবার এর সাপেক্ষে এ বি দুটো ভেক্টর নিয়েছি, যে কোনো ভেক্টর নিতে পারো। তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে তখন কি করতে হবে, আমরা যার সাপেক্ষে এ এর সাপেক্ষে বি এর, তাহলে যার সাপেক্ষে সেক্ষেত্রে আমরা যদি ডব্লিউ ভেক্টর ধরি, তাহলে ডব্লিউ ভেক্টর হওয়া উচিত কি, যার সাপেক্ষে সেটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখানে যেমন এ এর সাপেক্ষে হয়েছে বলে এ বিয়োগ হচ্ছে, যদি এখানে ইউ এর সাপেক্ষে হতো তাহলে ভি মাইনাস ইউ ভেক্টর হতো, আমরা দেখলাম। ওকে, তো সেটা কোন দিকে হবে না, এ ভেক্টর বিয়োগ করতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বি ভেক্টর প্লাস অফ মাইনাস এ ভেক্টর, তাই তো। তো মাইনাস এ ভেক্টর মানে একে উল্টে নিতে হবে এ ভেক্টরকে, এই হচ্ছে আমাদের মাইনাস এ ভেক্টর। তাহলে মাইনাস এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের যদি আমরা লব্ধি করি, তাহলে সেই যে লব্ধিটা হবে সেই লব্ধিটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ হবে। এবং সেই লব্ধিটা কোন দিকে না, সেই লব্ধিটা দেখো এই সেই লব্ধিটা, অর্থাৎ এটাই আমাদের ডব্লিউ ভেক্টর ইজ ইকাল টু অ্যাকচুয়ালি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, ঠিক একই রকমভাবে এদের এ আর বি এর মধ্যবর্তী কোণ তো সেই 180 মাইনাস আলফা, হলে একেবার যদি আমি করি সেক্ষেত্রে মড অফ ডব্লিউ ভেক্টর অর্থাৎ আপেক্ষিক বেগের মান সেটা কত হবে, সেই একইভাবে রুট ওভার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। ঠিক আছে, মানটা বসিয়ে দেওয়ার পরে আর সেক্ষেত্রেও আমাদের ট্যান থিটা বার করতে পারবো, ট্যান থিটা ইজ ইকাল টু কী হতো না, সেক্ষেত্রেও বিষয়টা সেই একই রকমভাবে যদি এই কোণটা তখন করা বেটার হবে, কারণ বিকে আমরা স্বাভাবিকভাবে চিনি, এটা যদি তুমি থিটা নাও তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যার সঙ্গে টাচ করে নেই অর্থাৎ এ সাইন আলফা একেবারে বসিয়ে দিলাম বাই বি মাইনাস এ কজ আলফা। ওকে, যেভাবে যার সঙ্গে টাচ করবে আমাদের ভেক্টর যোগের বিয়োগের নিয়ম অনুযায়ী আমরা কাজগুলো করবো, সব কোনো ব্যাপার নেই, খুব ইজি ব্যাপার। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি আপেক্ষিক বেগ সম্পর্কিত। দেখো আপেক্ষিক বেগের জায়গায় যদি এটা বেগের জায়গায় জাস্ট যদি আমরা ত্বরণ লিখে দেই তাহলে সব কটা আপেক্ষিক ত্বরণ হয়ে যাবে। যে গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর ত্বরণকে বলা হবে আপেক্ষিক ত্বরণ। আরও ভালো করে বললে ত্বরণ সহ গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর আপাত ত্বরণকে বলা হবে আপেক্ষিক ত্বরণ। সেক্ষেত্রে এ দ্বারা লেখা হবে, তবে জাস্ট বিষয়গুলো সব একই রকম, সব বিষয়গুলো একই রকম, বেগের জায়গায় সেখানে শুধু ত্বরণটা চলে আসবে। ঠিক আছে, আপেক্ষিক ত্বরণ এইভাবে। এবার মজার বিষয় হচ্ছে তুমি যদি একটু দেখো যে দুটো বস্তু ধরো একই দিকে চলছে, আমরা যে কাজগুলো দেখলাম একই দিকে চলছে মানে আলফা কত, একই দিকে যদি চলে দুটো বস্তু, ধরো এই ক্ষেত্রেই আমি ইউ আর ভি দুটো একই দিকে, এই দেখো ভি আর কোনটার সাপেক্ষে নিয়েছি ও যার সাপেক্ষে সেটা ছোট নেই, তাহলে এটা হচ্ছে ইউ, দেখতে বুঝতে হয় সুবিধা হবে এখান থেকেই দেখো, অর্থাৎ আলফা কত, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আলফা যদি 0 হয়, এখান থেকে খেয়াল করে দেখো আলফা যদি 0 হয়, আলফা ইজ ইকুয়াল টু 0 একই দিকে হলে, একই দিক, তাহলে আলফা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এখান থেকে ডব্লিউ ভেক্টরের মানটা একটু বার করার চেষ্টা করি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস এটা ভি কোথায় গেল বাবা, এই তো ভি প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv cos 0 1 ইন্টু 1, মান বসিয়ে দিই। সেক্ষেত্রে দেখো ও মড দাও, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার, রুটের মধ্যেটা যদি তুমি খেয়াল করো সেটা হচ্ছে ইউ মাইনাস ভি এর হোল স্কোয়ার, রুট আর এটা কেটে গেলে এটা সিম্পলি ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি।
অর্থাৎ দুটো বস্তু যদি একই দিকে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগের মান হয়ে যাচ্ছে বড়টা মাইনাস ছোটটা। ঠিক এক্ষেত্রে তুমি যদি এটা করে নিতেও, ঠিক আছে, বড়টা মাইনাস ছোটটা, এবং দিকটা হবে বড়টার দিকে। ও এর সাপেক্ষে হলে এই দিকে হবে, আর এর সাপেক্ষে হলে এই দিকে হবে। ঠিক আছে, যেটা সাপেক্ষে করবে তুমি সাপেক্ষে উল্টে দেবে, উল্টো দিকে হবে। অর্থাৎ আপেক্ষিক বেগের মান হবে যদি একই দিকে চলে তাহলে তাদের ডিফারেন্স হবে আপেক্ষিক বেগের মান। ওকে, আমি সিম্পলি যদি একটা উদাহরণ হিসেবে বলা হয় যে এখান থেকে একটা বাইক যাচ্ছে 40 কিলোমিটার বেগে, আর পিছনে একটা বাস যাচ্ছে 20 কিলোমিটার বেগে। ওকে, তাহলে বাসের সাপেক্ষে বাইক আরোহীর বেগ কত? তুমি এখান থেকেই শুরু করে দেখো, 1 ঘন্টা পরে বাস যাবে 20 কিলোমিটার, অর্থাৎ বাস এখানে থাকবে, একই জায়গা থেকে যাত্রা শুরু করেছিলে। আর বাইক যাবে কত? 40 কিলোমিটার, অর্থাৎ বাইক এখানে আসবে। তাহলে 1 ঘন্টা বাদে যদি ওই বাসের আরোহী একজন ঘুমিয়েছিল আর বাইকের পিছনের একজন ধরো ঘুমিয়েছিল, চোখ খুলে দেখলো, পাশে যদি কোনো নির্দিষ্টন্তর না থাকে, কোনো ঘর বাড়ি যদি না থাকে, চোখ খুলে দেখলে কি মনে করবে? না এই বাইক আরোহী যেটা মনে করবে যে বাসটা তো আমার পাশেই ছিল, তার মানে নিশ্চয়ই বাসটা এত দূর চলে গেছে, তার মানে ওর গতিবেগ মনে হবে এইটা। কতটা সেটা? এইটুকু, মানে 40 - 20, তাই না? তার মানে সেটা 20 মনে হবে, এই দিকে মনে হবে। তাহলে বাসের আরোহীর সাপেক্ষে বাইক আরোহীর বেগ কিন্তু এই দিকে 20। এবার বাইকের আরোহী চোখ খুলে দেখলো বাস তো আমার পাশে ছিল, এখানে আছে, মানে নিশ্চয়ই বাসটা এই দিক বরাবর চলে এসছে। তার মানে সেক্ষেত্রে ওর মনে হবে যে বাইক আরোহীর এই বাস আরোহীর বেগ তাহলে এই দিকে কত? সেই 40 - 20, এইটাই মানগত একই। ঠিক আছে, সেটা -20 বলতে পারো তুমি, এই দিকে উল্টো দিকে। এটা যদি 20 কিলোমিটার পার ঘন্টা বেগ এই দিকে হয়, তাহলে এটা বাইকের সাপেক্ষে বাস এই দিকে হবে। অর্থাৎ দুটো একই দিকে গতিশীল হলে তাদের আপেক্ষিক বেগ বিয়োগ হয়ে যাবে। এবার যদি দুটো উল্টো দিকে গতিশীল হয়, অর্থাৎ জায়গাটা কমে গেছে, একটা ভদ্রলোক এই দিকে, ইউ ধরো এই দিকে, আর ভি ভদ্রলোক এই দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? 180, অর্থাৎ আলফার মান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি তুমি এখান থেকে আলফার মান বসাও, তাহলে সেক্ষেত্রে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু যেটা হতে চলেছে সেটা হচ্ছে এটা ইউ² প্লাস ভি স্কোয়ার মাইনাস 2u/v কজ 180 ডিগ্রির মান -1, তাই না? -1 বসিয়ে দিলে এটা প্লাস হয়ে যাবে। তার মানে ভি প্লাস ইউ এর √v প্লাস ইউ এর হোল স্কোয়ার, বা ইউ প্লাস ভি এর হোল স্কোয়ার, যেটাই বলবে তুমি। অর্থাৎ এটা ভি প্লাস ইউ। আচ্ছা, দুটো যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে কিন্তু একটা তোমার ওদের আপেক্ষিক বেগ হয়ে যাবে ওদের দুজনের যোগফল, বিপরীত দিকে গতিশীল হবে। সিম্পলি তাই, ওই বাস আরোহী যদি এই দিকে যেত, বাসটা যদি এই দিকে যেত, আর যদি বাইকটা এই দিকে যেত, তার মানে বুঝতেই পারছো 1 ঘন্টা পরে কি হবে ওদের। 1 ঘন্টা পরে যেটা হবে, এই ভদ্রলোক হয়ে যাবে 40 কিলোমিটার এই দিকে চলে আসবে, আর এ ওই 40 কিলোমিটার এই দিকে চলে আসবে। এ চোখ খুলে দেখবে কি না একই জায়গায় থাকার কথা ছিল, দূরত্ব 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরের কথা বলছি। তো তাহলে এ চোখ খুলে দেখবে কি না বাইক আরোহী এই জায়গায় চলে গেছে, একই জায়গায় থাকার কথা ছিল, এত দূর চলে গেছে, কতটা? 60 কিলোমিটার। যোগ হয়ে গেল না 40 আর 20? ঠিক এর দেখে কী করে না বাস আরোহী এই দিকে চলে গেছে, তার মানে এই দিকে 60 কিলোমিটার বেগ মনে করবে, আর এর মনে হবে এই দিকে 60 কিলোমিটার। তার মানে আপেক্ষিক বেগ মানে মনে হওয়া বেগ, ঠিক আছে, মনে হওয়া, প্রকৃত নয় কিন্তু, গতিবেগের জন্য যেটা হয়। ওকে, এটা গেল আপেক্ষিক বেগ। এবার আমরা যদি বৃষ্টির বেগ সম্পর্কে বলি, বৃষ্টির বেগে যাওয়ার আগে আমরা একটা আপেক্ষিক বেগের উদাহরণ দিতে পারি, ছোটোখাটো একটা অঙ্ক করতে পারি, অঙ্ক করার সিস্টেমটা করতে পারি। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে এখানে একটা অঙ্কের উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরো একটি গাড়ি আছে, সে 40 কিলোমিটার বেগে উত্তর দিকে গতিশীল, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে। আর বি একটি গাড়ি 40 √2 কিলোমিটার পার ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে গতিশীল। তাহলে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত? এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত? এ এর সাপেক্ষে, এই উদাহরণে আমার একটু বানান ভুল হয়, সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত নির্ণয় করো, আপেক্ষিক বেগ নির্ণয় করো। ঠিক আছে, এই হচ্ছে আমার কোশ্চেন।
তাহলে আমাদের সেটা করতে গিয়ে কী করতে হয় না, সবার আগে আমার যেটা বিষয়, আমি এটাকে ইউ ধরে নিয়ে আর এটাকে ভি ধরে নিয়ে কাজ করতে পারি। এটা ইউ ভেক্টর, এটা ভি ভেক্টর। যার সাপেক্ষে হবে তাকে সবার আগে আমাকে উল্টে নিতে হয়। তাহলে নিয়ম হচ্ছে যার সাপেক্ষে সেই ভদ্রলোককে সবার আগে উল্টে নেব। আরও একরকমভাবে অঙ্কটা করা যায়, আমি একটু পরেই বলছি। তাহলে কি হবে, এটা মাইনাস ইউ ভেক্টর। তাহলে মাইনাস ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যদি লব্ধি করি, সেই লব্ধিটাই হবে আমাদের তোমার কি বলে আপেক্ষিক বেগ, তাই না? এইটি তাহলে লব্ধি করি সেটা, লাল কালার দিয়ে আপেক্ষিক বেগটাকে দেখাই। এই দেখো আপেক্ষিক বেগ, এটা কি হবে তাহলে আমাদের ডাব্লিউ ভেক্টর বা যার সাপেক্ষে ভি মাইনাস ইউ ভেক্টর বা ডাব্লিউ ভেক্টর, আপেক্ষিক বেগ। খুব হামেশাই বোঝা গেল বিষয়টা। এবার দেখো এটা উত্তর দিকে, ম্যাপের ক্ষেত্রে উত্তর দিকে ওপর দিকে, জিওগ্রাফিতে তোমরা জানো। আর এই দিকটা পশ্চিম দিক, তাহলে উত্তর পশ্চিম দিকে এই দিকে। তার মানে উত্তর দিক আর উত্তর পশ্চিম দিকের মধ্যে যেটা অ্যাঙ্গেল আছে এটা 45 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 180 মাইনাস 45 মানে 135 ডিগ্রি। ওকে, তাহলে এদেরকে আমি ভেক্টর যোগ করতেই পারি খুব ইজিলি, সেটা করতে পারি। তো তাহলে কি হবে না, এদের এক্ষেত্রে কিছুটা জিনিস তোমাকে একটু বর্ণনা করা যায়, বর্ণনা করতে হয়। এই ক্ষেত্রে বর্ণনা করলে খুবই ভালো হয়। যে সাধারণত তুমি এই যে ছবিটা আঁকলে এটাই একটু বর্ণনা করবে যে ও বিন্দু থেকে ও এ বরাবর তোমার এ জাহাজটি উত্তর দিকে ওই 40 কিলোমিটার বেগে গতিশীল, এবং বি জাহাজটি ভি বেগে, ভি ইজ ইকুয়াল টু 40√2 বেগে উত্তর পশ্চিম দিকে ও বি বরাবর গতিশীল। এখন ও এ ভেক্টরের বিপরীত ভেক্টর ও এ ড্যাশ বলতে পারি আমরা, ও এ ড্যাশ বা মাইনাস ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের লব্ধি ডাব্লিউ ভেক্টর বা ও সি ভেক্টর ও এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগকে নির্দেশ করবে। এইটুকু ভাষা তুমি বলে দিতে পারো, খুব সুন্দর হয়। তাহলে তাহলে সেক্ষেত্রে এবার ডাব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, মানে ভি ভেক্টর মাইনাস অফ এই প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর। এবার তুমি মানগত দিক থেকে চলে যাও, যে ডাব্লু মড অফ ডাব্লু ভেক্টর যেটা আপেক্ষিক বেগের মান, সেটা কত হবে, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, মানে ভি মানে 40√2 এর হলো স্কোয়ার, প্লাস ইউ স্কোয়ার মানে 40-এর স্কোয়ার। কিলোমিটার পার ঘন্টাই করলাম আমি, মিটার পার সেকেন্ডে আর গেলাম না, গেলে আবার চেঞ্জ করতে হবে। তার মানে 2 ইন্টু 40√2, একেবারে বসেই দিচ্ছি কিন্তু 40 বি এর মান, ইন্টু কত, কস 135 ডিগ্রি, কস 135 ডিগ্রি, ঠিক আছে। কস 135 ডিগ্রি মানে -1/√2 হওয়ার হ্যাঁ, মাইনাস কস 1/45 ডিগ্রি যদি আমরা বসাই তাহলে -√2 হবে। ও না না না, এখানে একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে কি, এটা যদি 45 বসাই তখন এখানে মাইনাস হবে, কারণ আলফা বসালে তখন মাইনাস, 180 মাইনাস যদি থিটা বসাই তখন কিন্তু মাইনাস না প্লাস। আমি তো সিম্পলি এরারে যোগ করছি, মাইনাস আসার কোনো যুক্তিই নেই। এদের মধ্যবর্তী কোণ নিলে তখন মাইনাস আসবে না, এই দুটোর মধ্যবর্তী কোণ নিলে তখন মাইনাস আসবে, ও তখন প্লাস হবে। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, 4 16 এটা 1600 প্লাস ও √2 ইন্টু 2 গুণ হবে, মানে 3200। এইটা হচ্ছে 1600। এটা যদি এটার মান -1/√2 হবে, তার মানে আলটিমেটলি -2 ইন্টু 40√2 ইন্টু 40 ইন্টু 1/√2, মাইনাসটা আগে চলে গেছে, এই √2 কেটে গেল, 16, এটা 3200, মানে √1600, 1600, তার মানে 40, ও হো হো 40। তাহলে এইটার আপেক্ষিক বেগের মান হচ্ছে, যদিও এইভাবে এখানে ইউনিট দেওয়া উচিত না, অতএব দিয়ে অ্যান্সার লেখার সময় তো আমরা ইউনিট দেব, ঠিক আছে। তো ইউনিটটা আমি এখানেই বলে দিলাম। তাহলে আপেক্ষিক বেগের মান কত হলো, 40 কিলোমিটার/ঘন্টা। ওকে, ঠিক। এইবার আমরা যদি আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলেছি, আপেক্ষিক বেগ নির্ণয় করা, যদি মান নির্ণয় করতে বলতো এই পর্যন্তই আমার ঠিক ছিল। এবার আমাকে বেগ নির্ণয় করতে বলেছে, মান না, শুধু মান নয়, তাহলে তার দিকও, বেগ মানে সেটা ভেক্টর রাশি, মানে তার দিকটা অবশ্যই নির্ণয় করে দিতে হবে। তাহলে সেই দিক নির্ণয়ের আমি ফর্মুলায় চলে যাবো, tan থিটা ইজ ইকুয়াল টু, এটা
জিনিস, যার সঙ্গে কার সঙ্গে দিকটা করব, চেনা জিনিসের সাপেক্ষে, অর্থাৎ এইটার সাপেক্ষে আমি দিকটা করতে পারি উত্তর পশ্চিম দিকের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে উত্তর পশ্চিম দিকের সাপেক্ষে কেউ যদি থিটা কোণ করে থাকে, তাহলে যার সঙ্গে টাচ করে নেই ইউ, ইউ মিন 40 সাইন, কোন কোনটা ধরবো, আমি যদি এই জায়গার আমি যোগের ফর্মুলার এটা ধরলেই এটা 135 না হোয়াট, আমাদের এটা নাই, আমি এক কাজ করি যেটা আপেক্ষিক বেগে হয়েছিল ফর্মুলাটা তাই দিয়ে করি। তার মানে এটা 45 ডিগ্রি হবে মূল আলফাটা, আর এটা 40√2 যার সঙ্গে টাচ করে আছে সে একবার এবং নিচে, আর এটা 40 × cos 45 ডিগ্রি হবে, মাইনাস হবে কিন্তু, হ্যাঁ আপেক্ষিক বেগের ফর্মুলা বসালে মাইনাস। যদি আমরা ভেক্টর যোগের ফর্মুলা বসাতাম 135 বসাতাম তাহলে এটা প্লাস হতো। ঠিক আছে, এটা প্লাস হয়ে যেত। তো যাক, এখানে মান বসানোর ফলে আমাদের দেখি কি জিনিস হয়। এটা হচ্ছে 40, আমি একটু ক্যালকুলেশনটা করে দিই। দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে সবাই মানটা বসিয়ে দিলাম, সাইনের সব সাইন কস দুটোই তো 45। এবার ক্যালকুলেশন 40 তো সবার কমন নিয়ে কেটে দিয়েছি, 1/√2, আর এখানে যদি আমি একটু গুণ করে দেই, এই লসাগু করে দেই, যেটা ভগ্নাংশে যোগ বিয়োগের নিয়ম, 1/√2, এই √2 সঙ্গে √2 গুণ করলে 2, -1 তো থেকেই যাচ্ছে, তার মানে এইবার √2 কেটে দিলাম আমি, এটা হলো 1/1 মানে 1, অর্থাৎ tan θ 1, তার মানে θ 45 ডিগ্রি বা π/2। হেভি মজার বিষয় যে এটা 45 ছিল, এবার এই কোণটাও 45 হয়ে গেছে, অর্থাৎ উত্তর দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে ডাব্লুটা আছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দিক কোন দিকে না, উত্তর পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে, তার মানে উত্তর দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ, মানে এটা অ্যাকচুয়ালি দক্ষিণ দিক, এটা কোন দিকে হলো, পশ্চিম দিক, পুরো পশ্চিম দিকে হবে আপেক্ষিক বেগ, পশ্চিম দিক। ঠিক আছে, আপেক্ষিক বেগটা তাহলে পশ্চিম দিকে হলো। তাহলে আমরা ভেক্টরের দিকটাও নির্ণয় করে দিলাম, থিটাটা এটাও নির্ণয় করে দিলাম। ওকে, এটা হলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস। এবার একটা জিনিস দেখো, এভাবে না বার করে তুমি একটু অন্যভাবে এটা বার করতে পারো। যেমন আমার দরকার ছিল, মূল দরকার ছিল হচ্ছে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তাহলে এই জায়গা থেকে আমি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বার করতে পারি আমরা ত্রিভুজ সূত্র থেকে। ওকে, যে তুমি দেখো এই তো করে দিলে হয়ে গেল, এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ মানে এইটা, তাই না, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তার মানে এটা, তাহলে এটা যদি হয় এই ভেক্টরটা বার করবো কি করে আমরা, এইটা প্লাস এটা সমান এটা, তুমি দেখো ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ওই ডব্লিউ ভেক্টর, তাহলে ডব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা তো আমরা জানি, ডব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, হামেশাই বেরিয়ে গেল, ত্রিভুজ সূত্র থেকে আমরা বার করতে পারি, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার ভেক্টরের যা যোগ বিয়োগ আছে, যোগের যা নিয়ম আছে সেই নিয়মে মান বসিয়ে দেবো, থিটাও মান বার করতে পারবো, 45 ডিগ্রি এই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা বার করতে পারতাম, কোনো ব্যাপার না। ওকে, তো এরকম ধরনের আরও অঙ্ক বইতে, তোমাদের বইতে আছে, যেগুলো করে আমাকে দেখাবে কমেন্ট বক্সে, কমেন্ট করে দেখাতে পারো, বা এমনি সিম্পলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখাতে পারো। ঠিক আছে, এরপরে আমাদের আসে সেই প্রচণ্ড ইম্পর্টেন্ট বৃষ্টির আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের ইংরেজি নামটা আমি একটু করে গেছি, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে আপেক্ষিক বেগ। এবার মূলত আপেক্ষিক বেগ বা আপেক্ষিক জিনিসপত্র সম্পর্কে আইনস্টাইনের ভীষণ কাজ আছে, ভীষণ কাজ। যাই হোক, এবার আমাদের বৃষ্টির আপেক্ষিক বেগ এসছে। বৃষ্টির আপেক্ষিক বেগের ক্ষেত্রে তুমি দেখবে যে বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরো তুমি ছাতা নিয়ে বৃষ্টি মাথায় সাইকেল চালিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে হেভি একটা ফিলিংস হয়, তুমি দাঁড়িয়ে আছো, বৃষ্টিটা মনে হবে সোজা উপর থেকে পড়ছে, এবং ছাতাটা উপরে ধরলেই হয় স্বাভাবিকভাবে। এবার তুমি সাইকেল চালানো শুরু করলে দেখবে বৃষ্টিটা মনে হচ্ছে একটু বেঁকে আসে, যদি সেখানে বায়ুপ্রবাহ না থাকে, বায়ুপ্রবাহ থাকলে বায়ুপ্রবাহের প্রভাবটা পড়ে। তো যাই হোক, এবার তাহলে বৃষ্টি মনে হচ্ছে এগিয়ে তোমার একটু বেঁকে আসে। এবার স্বাভাবিকভাবে ছাতাটা তোমাদের সামনে করে ধরতে হয়, এটা স্বাভাবিক, একদম বুঝতে পারো, ছাতাটা সামনে বেঁকিয়ে ধরতে হয়। তুমি আরও একটু গতিবেগ মনে করলে যে ভিজে যাচ্ছ বা ওয়েদার ভালো নয়, তুমি একটু চেষ্টা করলে যে আরও দ্রুত যাওয়ার জন্য, এবার তুমি আরও দ্রুত ছাতায় করলে, আরও দ্রুত তুমি সাইকেল চালানোর চেষ্টা করলে, তখন দেখা যাবে যে তার বৃষ্টিটা আরও বেঁকে আসছে, মনে হবে যেন ভগবান তোমার সঙ্গে একটু হিংসা করছে, তাই না, সেটাই মনে হবে।
ভগবান তোমার সঙ্গে একটু হিংসা করছে যে তোমাকে সামনে যেতে দেবে না বলে বৃষ্টিটা বারবার বেঁকে আসছে। এবার বারবার বেঁকে আসলে ছাতা তোমাকে বেঁকিয়ে ধরতে হবে সামনের দিকে বেঁকিয়ে ধরলে সামনে কিছু দেখতে পাবে না। মনে হয় যেন ভগবান হেভি হিংসা করছে। তো কী আর করা যাবে। অ্যাকচুয়ালি ভগবানের হিংসা টিংসার বিষয় নয়, এটা হচ্ছে একদম বাস্তব জিনিসপত্র আমাদের দৈনন্দিন জীবনে ঘটে চলা। হ্যাঁ, একদম আপেক্ষিক বেগ দিয়ে সায়েন্টিফিক ব্যাপার স্যাপার বোঝাই যায়। এবার সেটা দেখার চেষ্টা করি আমরা কী ব্যাপার। বিষয় হচ্ছে বৃষ্টির বেগটা এরকম হয় কেন, আমরা যদি একটু ভাবার চেষ্টা করি বৃষ্টির বেগ এরকম হবে কেন। তার কারণ হচ্ছে দেখো, বৃষ্টির বেগটা যখন কেউ দেখছে, সে নিজে যখন স্থির থাকছে তখন কোনো ব্যাপার নেই, সোজা ওপর থেকেই পড়ে এবং ওপর থেকেই দেখে। কিন্তু সে যখনই গতিশীল হবে তখন দেখা যায় যে বৃষ্টির বেগ বেঁকে আসে। তার কারণ হচ্ছে সে বৃষ্টির প্রকৃত বেগ তখন দেখছে না, কারণ সে নিজে নির্দেশতন্ত্র, সে নিজে দেখছে, সে নিজে পর্যালোচনা করছে তার নিজের সাপেক্ষে, কিন্তু সে নিজে গতিশীল। আর নিজে গতিশীল থাকলে তো তার পরিচিত বেগ দেখবে না। যে দেখছে সে যদি গতিশীল হয় সে কিন্তু আপেক্ষিক বেগ দেখবে। অর্থাৎ বৃষ্টির সে প্রকৃত বেগ দেখে না, বৃষ্টির আপেক্ষিক বেগ দেখে। আর ওই গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বেঁকে আসে, বেঁকে থাকে। ওই জন্যই বৃষ্টিকে ওইরকম বাঁকা অবস্থায় আমরা দেখি। কিন্তু যেই থেমে যাবে সঙ্গে সঙ্গে দেখবে ওপর থেকেই পড়ছে সোজা খাড়া নিচে থেকে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এবার তুমি সিম্পলি যদি আমি একটা উদাহরণ দিই যে বিষয়টা কীরকম ব্যাপার হয়, দেখলে বেশ ইন্টারেস্টিং লাগবে বৃষ্টির ক্ষেত্রে। তুমি ধরো এরকম জায়গায় একটা বৃষ্টি আছে আর এই দিক থেকে একটা ব্যক্তি আছে। ব্যক্তিটা এইদিকে গতিশীল, বৃষ্টিটা আস্তে আস্তে এইদিকে আসে। এবার দেখো এই অবস্থায় ও কি দেখছে না, বৃষ্টিটা ওই এবার ওর নিজের গতি আছে, ও খেয়াল করছে না। যদি ওর নিজের গতি না থাকতো বৃষ্টিটা এইভাবে চলে যেত এবং ওর ফিলিংস কী হতো না, বৃষ্টিটার গতি এই দিকেই। এবার ওর গতি আছে, কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা এইরকম জায়গায় এগিয়ে আসলো। বৃষ্টি তখন কি হবে, বৃষ্টি কেশ কিছুটা নিচে নেমে আসবে। বৃষ্টির গতি হলো এই দিকে, বাট ওর ফিলিংসটা তুমি খেয়াল করে দেখো যে ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স এতটা ছিল, কিছুক্ষণ পরেই ওদের মধ্যে ডিস্টেন্স এইগুলো হয়েছে এতটা। তার মানে ব্যক্তির যেটা মনে হবে যে এই দিক বরাবর ডিস্টেন্সটা কমে গেল, তাই না? তার মানে ওর মনে হবে বৃষ্টির যে বেগটা সেটা এই দিক বরাবর, কারণ ডিস্টেন্সটা কমছে এই দিকে। ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স কমছে, ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স মানে এইভাবে ডিস্টেন্স। তাহলে এইভাবে যদি ডিস্টেন্স কমে, তাহলে ব্যক্তি যদি তার নিজের বেগকে সাধারণত না বুঝতে পারে, তাহলে ওই যে জিনিসটাকে ওই যে বৃষ্টির ফোঁটাটাকে কিন্তু মনে হবে যে অনেকটা কাছে চলে এসছে, মানে এইরকম জায়গায় চলে এসছে। দেখো এই ডিস্টেন্সটা সেম। তার মানে মনে হবে যে এত দূরত্ব ওই ব্যক্তি ওই বৃষ্টিটা চলে এসছে। ঠিক আরও এগিয়ে গেল এরকম জায়গার ক্ষেত্রে দেখো ডিস্টেন্সটা আরও কমে গেছে, মানে বৃষ্টিটা ওর মনে হবে যে এটা আর এটা একই না, দেখো এটা আর এটা একই। তার মানে এখন ডিস্টেন্সটা মনে হবে এই রকম। তার মানে মনে হবে যে বৃষ্টিটা আরও এই দিকে চলে এসে। যখন এই জায়গায় দুজন গিয়ে এই জায়গায় গিয়ে মিট করলো, অর্থাৎ ব্যক্তিটা এখান থেকে বৃষ্টিটা দেখে মনে করেছিল যে এই বৃষ্টিটা কোনো মতো আমার গায়ে এসে পড়ার কথা নয়, আমার গায়ে এসে পড়বে না, সোজা তো চলে যাবে, আমি তো এখানে আছি অনেকটা দূরে, তার মানে সোজা চলে যাবে। সেই বৃষ্টি যদি ওর গায়ে এসে পড়ে, তার মানে ওর কি মনে হবে যে আমি তো এখানে ছিলাম, আমি এখানে থেকে বৃষ্টিটাকে দেখেছি, আর সেই বৃষ্টি এই জায়গায় চলে এসছে, মানে হিংসা করে নিঃসন্দেহে এই রাস্তা বরাবরও চলে এসছে। মানে বৃষ্টি প্রকৃতভাবে এইভাবে, আর এর নিজের গতি হওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওর ফিল হচ্ছে যে বৃষ্টিটা এইভাবে চলছে, এইভাবে পড়ছে। কিন্তু যদি পাশে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকে, সে কিন্তু ফিল করবে বৃষ্টিটা এইভাবেই চলছে, আর বৃষ্টি এইভাবেই চলছিল, ভগবানের কোনো দোষ না, তুমি নিজেই এই জায়গায় গিয়ে বৃষ্টিটা মাথায় নিয়েছ। এ কিন্তু তাই মনে করবে। তার মানে এ যেহেতু গতিশীল, তাই ওর মনে হচ্ছে বৃষ্টিটা এইভাবেই আসে। ওকে, এবং এক্ষেত্রে তার মানে মূল কি কারণে বৃষ্টি বেঁকে আসে না, আপেক্ষিক বেগ দেখার জন্য। যে দেখে তার নিজের গতিবেগ হওয়ার জন্য সে কিন্তু বৃষ্টিটাকে ওইভাবেই দেখে। তার মানে তোমাকে যদি বলে কেউ যে বৃষ্টি কেন বেঁকে আসে, তুমি সিম্পলি বলবে সাধারণ অবস্থায় বৃষ্টি যে দেখছে সে নিজে যদি গতিশীল হয়, তখন ও বৃষ্টির প্রকৃত বেগ না দেখে বৃষ্টির আপেক্ষিক বেগ দেখে। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ ওই রকমভাবে বেঁকে আসে বলে ওই ব্যক্তি বৃষ্টিকে বেঁকে আসতে দেখবে। যদি সে থেমে যায় তাহলে সে প্রকৃত বেগ দেখবে, সে সোজাভাবে দেখবে, যদি বায়ু প্রবাহ না হয়। ইভেন এর অনেক অ্যাপ্লিকেশন আছে। অনেক সময় দেখা যায় তুমি কোনো চার চাকার ক্ষেত্রে, কোনো বাসে, ট্রেনে, এরকম জায়গায় যদি কেউ গতিশীল হয়, সেক্ষেত্রে দেখা যাবে বৃষ্টি গতিশীল। ইভেন তার সামনের কাজগুলো ভেজে অনেক সময়
সময় পিছনের কাজগুলো ভেজে না, যদি অন্য কোনো পরিস্থিতি না থাকে তাহলে পিছনের কাজ ভেজে না। এটাও পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন দেয় যে কোনো গতিশীল গাড়ির সামনের কাজ ভেজে কিন্তু পিছনের কাজ ভেজে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে বৃষ্টিমাতায়। তার কারণ হচ্ছে যখন ও গতিশীল হয় তখন ওর যে বৃষ্টির ফোঁটাগুলো সেগুলো এই গতিশীল গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগ হয়, বৃষ্টির ফোঁটার বেগ, এবং আপেক্ষিক বেগ অনেকটা বেঁকে আসে, তাই সামনের দিক থেকে যেহেতু বেঁকে আসে তাই সামনের দিকের কাজগুলো ভিজে যায়, অন্য দিকের কাজগুলো ভেজে না। ওকে, এবার আমরা তাহলে এইবার কাজে আসি যে আপেক্ষিক বেগ তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো বৃষ্টির আপেক্ষিক বেগ। তো আমি এখানে ধরলাম এ ও এ বরাবর একটি ব্যক্তি ইউ বেগে গতিশীল, আর সেই সময় ভি বেগে একটা বৃষ্টি ওপর থেকে নিচের দিকে পড়ছে। ভি বেগে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গায় ক্যালকুলেশনটা একটু প্রবলেম হয়। ওকে, ওই জন্য আমরা ভি বেগটাকে একই না, এই বেগটাই এভাবে পড়ছে মানে এখানেও পড়বে, তার মানে এই ভি বেগে ও গতিশীল বৃষ্টি একই জিনিস। দেখো উল্টো নয় কিন্তু, খেয়াল করবে এই বৃষ্টির বেগ এই বৃষ্টির বেগ একই, মাইনাস ভি নয় কিন্তু। আমরা এত সময় এই সাইডে যেগুলো এঁকেছি সব মাইনাস করে নিই, এটা কিন্তু মাইনাস না, একই দিকে দেখ। এই ভি এর মাইনাস হতো যদি এই দিকে হতো, বা ভি যদি এই দিকে হতো তখন এই ভিটা মাইনাস হতো। ওকে, এটা কিন্তু মাইনাস নয়, খেয়াল করবে। এইবার আমাকে যদি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হয়, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যদি নির্ণয় করতে হয় তাহলে ব্যক্তির বেগ উল্টে নিতে হবে কি, তাই তো? তাহলে এই মাইনাস ইউ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের যদি আমরা লব্ধি করি, সেই লব্ধিটাই হবে হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। লব্ধিটা করে নিই। দেখো এই সেই ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের লব্ধি ভেক্টর, ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের লব্ধি ভেক্টর ডব্লিউ ভেক্টর, এই ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টরের লব্ধি ভেক্টর ডব্লিউ ভেক্টর এইটাই। ওকে, এবার মজার বিষয় দেখো, তাহলে ডব্লিউ ভেক্টরটা কোন দিক থেকে? এই সেই ডব্লিউ ভেক্টর, তার দিক কই? এই আমাদের দিকটা ভাইটাল, গতিবেগটা বেশি হচ্ছে নিঃসন্দেহে, আর দিকটাও ভাইটাল, দেখো দিকটা এই। তার মানে ওই ব্যক্তিটা মনে করবে এই দিক থেকে বৃষ্টিটা আসছে, তার মানে এই জায়গায় যদি ও গতিশীল হয় ওর মনে হবে কি এই দিকটা মানে এই দিক থেকে বৃষ্টিটা আসছে, এইরকম একটা কোণে অনুভূমিকের উল্লম্বের সঙ্গে। উল্লম্বের সঙ্গে সাধারণত উল্লম্বভাবে আসার কথা, কিন্তু এরকম উল্লম্বর সঙ্গে একটা এরকম সামথিং একটা কোণে ও আসবে, এবং সেটা নিঃসন্দেহে দেখো এক্ষেত্রে আমরা ডব্লিউ ভেক্টরের মান নির্ণয় করতে পারি, যে মড অফ ডব্লিউ ভেক্টর অর্থাৎ আপেক্ষিক বেগের মান। দেখো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সাধারণত বৃষ্টির সঙ্গে ব্যক্তির 90 ডিগ্রি অ্যাঙ্গেলই হয়, তাহলে ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে যে দুটোকে যোগ করতে হবে সেটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে তাদের মান কত হবে? রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, একেবার যোগ হয়ে যাবে দুটো ভেক্টরে। কস 90 জিরো, তার মানে 2 vu কস 90 ওটা জিরো হয়ে যাবে। ওকে, ফলে ওই পার্টটা থাকবে না, তাহলে এর মানটা হবে এইরকম। ওকে, মান এরকম হলো, তাহলে এবার দিকটাও আমরা নির্ণয় করতে পারি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে স্পষ্ট বুঝতে পারছো যদি আমি ভি এর সঙ্গে উল্লম্ব দিকের সঙ্গে থিটাটা করি, এই যে এই সেই থিটাটা উল্লম্ব দিকের সঙ্গে যদি আপেক্ষিক বেগ থিটা কোণে অর্থাৎ বৃষ্টি যদি থিটা কোণে আসে, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? দেখো এইটা লম্ব বাই ভূমি অর্থাৎ ইউ বাই ভি, বা আমাদের ভেক্টরের ওই ফর্মুলায় আমরা বসিয়ে দিতেই পারতাম ইউ সাইন আলফা বাই ভি প্লাস ইউ কজ আলফা, সেটা বসিয়ে দিলেই হয়ে যেত। আলফার মান 90 ডিগ্রি, সাইন আলফা 1 আর কজ আলফা 0, তার মানে নিচের ইউ কজ আলফাটা 0 হয়ে যেত, শুধু ভি থাকতো, আর উপরে সাইন আলফার মান 1 সাইন 91 মানে শুধু ইউ থাকতো, ইউ বাই ভি, একই ব্যাপার। তার মানে থিটা কত? ট্যান ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ইউ বাই ভি। ওকে, এটা হচ্ছে ওর দিক। তাহলে এই কোণে ও আসবে এবং এই মানে সে আসবে এই রকম দিকে, উল্লম্বর সঙ্গে আসবে না, উল্লম্বর দিকের সঙ্গে বেশ কিছুটা কোণ করে আসবে। এবার বিষয় হচ্ছে এই কোণগুলো কিসের উপর নির্ভর করে। আমি বলছিলাম যে তুমি আস্তে চালালে ওটা মনে হবে যে কম বেগে আসছে, জোরে চালালে মনে হবে যে খুব দ্রুত বেগে, খুব বেশি বেগে আসে। তো আমি দেখি তো আস্তে চালাই এই বিষয়টা কি হয়। ওই ব্যক্তির বেগটা যদি খুব ছোট হয়, এরকম যদি খুব ছোট হয়, এই রকম ধরো ব্যক্তির বেগ মাইনাস ইউ, এই ইউ ভেক্টর, ব্যক্তি খুব আস্তে গতিশীল, তাহলে ব্যক্তি যদি আস্তে গতিশীল হয় তাহলে মাইনাস ইউ ভেক্টরও উল্টো, এটা ধরবো না এখন আর। তাহলে মাইনাস ইউ ভেক্টর কোন দিকে হবে? এই পর্যন্ত হবে, দেখো জাস্ট এইটুকু। ব্যক্তি যদি আস্তে গতিশীল হয় মাইনাস ইউ ভেক্টর শুধু এইটুকু। তাহলে এখন মাইনাস ইউ ভেক্টর, এই মাইনাস ইউ ভেক্টর আর ভি ভেক্টরটা অলওয়েজ কনস্ট্যান্ট, ভি ভেক্টর বৃষ্টির বেগ মানে কনস্ট্যান্ট মোটামুটি। তাহলে তাই যদি হয় তাহলে এখনকার যে আপেক্ষিক বেগ, যদি ব্যক্তি এই ছোট বেগে গতিশীল হয় এখনকার আপেক্ষিক বেগ কই হবে না, এইটা আর এইটার লব্ধি, ব্যক্তির বেগের উল্টোর সঙ্গে বৃষ্টির বেগের লব্ধি। এবং সেই লব্ধিটা তুমি করে দেখো, এই সেই সামান্তরিক,
এবং সামান্তরিকের কর্ণ যেটা হবে তুমি দেখো সেটা এই। একই বৃষ্টির বেগ, যেটা ব্যক্তির বেগ আসতে হওয়ার জন্য, সেক্ষেত্রে আপেক্ষিক বেগ দেখো যখন ছোট বেগ হবে তখনকার ক্ষেত্রে ডব্লু স্মল দেই, ডব্লু এস এরকম হবে, এবং সেক্ষেত্রে ডব্লু কমেই যাচ্ছে। ব্যক্তি যদি আস্তে গতিশীল হয় তাহলে বৃষ্টি একটু আস্তেও আসবে। মজার বিষয় সেটা নয়, মজার বিষয় হচ্ছে এই ডব্লুর দিকটা তুমি খেয়াল করে দেখো। ডব্লু এইভাবে আসে, তার মানে কোনভাবে, এই দিক থেকে যদি দেখো ডব্লু এইভাবে আসে, তার মানে কি যে কোণটা আছে সেই কোণটা ছোট হয়ে গেছে, অর্থাৎ কম বেগে আসছে। তার মানে ব্যক্তির গতিবেগ যদি কম হয় তাহলে আপেক্ষিক বেগ যেটা হবে সেটা উল্লম্বের সঙ্গে কম বেগে হবে, বৃষ্টির বেগটা উল্লম্বের সঙ্গে কম বেগে হবে। ক্লিয়ার? এবার যদি এরকম হয় না আমি ব্যক্তি বিরাট দ্রুত যাচ্ছে, ভীষণ দ্রুত যাচ্ছে, এইরকম যদি হয় যে ব্যক্তির বেগটা ভীষণ দ্রুত গতিতে, ইউ অনেক বড়, এই পর্যন্ত ইউ ধরো, ইউ লার্জ ধরি এল, যদি ইউ এরকম বড় হয় তাহলে মাইনাস ইউ তো প্রচণ্ড বড় হবে। তুমি হিসাব করে দেখো মাইনাস ইউ কত বড়, এতটুকু পর্যন্ত, তাহলে মাইনাস ইউ এরকম হলো, এই যে মাইনাস ইউ এল ধরি, এল ফর লার্জ বড়, ওকে, ইউ এল। তাহলে এখন আপেক্ষিক ভেক্টর কত হবে, ইউ এর বিপরীত ভেক্টরের সঙ্গে ভি ভেক্টরের লব্ধি, ভি ভেক্টরেই, তাহলে তার সঙ্গে লব্ধি তুমি করে দেখো। এবং সেই লব্ধিটা খেয়াল করে দেখো যেটা হতে চলেছে, এই যে সামান্তরিকের কর্ণ এইটার সঙ্গে এইটার যোগ, তার মানে কি সেই সামান্তরিকের কর্ণটা তুমি খেয়াল করে দেখো, এই যে এই হলো আপেক্ষিক বেগ। এবং আমি পিছন দিকে বর্ধিত করে রাখি, ওকে, এই হলো আমাদের আপেক্ষিক ভেক্টর, এই হলো আমাদের ডব্লু এল ভেক্টর বলতে পারি, ওকে। তার মানে সেটা কিন্তু ওই ভি ভেক্টর মাইনাস ইউ এল ভেক্টর, ওকে। তার মানে ইউ এর মান যখন খুব বড় হবে, ভি এর মান কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে মজার বিষয় দেখো এই যে কোণ হলো ভি এর সঙ্গে সেটা বিশাল বড়, বেশ বড়, তার মানে এই কোণটা আরও বড় হয়ে গেছে, এটা থিটা এল। তার মানে যত এইটা বেশি হচ্ছে তত এই কোণটা কম বেশি হচ্ছে, তার মানে তত বেশি বেঁকে আসছে, এখন বৃষ্টি মনে হবে এইরকম কোণে আসবে। তার মানে ব্যক্তির বেগ যত বেশি হবে, আমি বললাম না যে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে মনে হচ্ছে যে এটা একটা ভগবানের হিংসা, অ্যাকচুয়ালি ভগবানের হিংসা টিংসা কোনো কিছুই নয়, এটা আল্লাহ ভগবানের কারোর হিংসাই নয়, এটা হচ্ছে একদম প্রকৃতির, একদম বিজ্ঞানের ব্যাপার, একদম সায়েন্টিফিক বিষয়। তুমি যদি গতিশীল হও তাহলে এই বেগটা বেশি হবে, হতে পারে সেটা আল্লাহ ভগবানের সৃষ্টি করে দেয়া, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়টা, যে যদি ব্যক্তির বেগ যত বেশি হবে তত আপেক্ষিক বেগের মান বাড়বে, প্লাস সে তত বেশি তির্যকভাবে আসবে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে অনেক সময় কোশ্চেন আসতে পারে যে অ্যাকচুয়ালি যদি ব্যক্তি যদি স্থির থাকে, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তখন ট্যান থিটা কত হবে দেখো, তখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিন্তু ইউ বাই ভি, মানে 0, মানে থিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কত কোণ করে আসবে, 0 কোণ করে। এখন অনেকের কোনো কোশ্চেন হয় যে এরকম কি হতে পারে যে অনুভূমিকভাবে বৃষ্টিটা আসছে, তুমি এইদিকে গতিশীল, বৃষ্টিটা একদম পুরো অনুভূমিকভাবে আসবে, অর্থাৎ বৃষ্টির বেগ এই দিকে হওয়া কি সম্ভব, বৃষ্টির বেগ ওই দিকে হতে গেলে থিটা কত হওয়া উচিত বলো তো, 90 ডিগ্রি, অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগ অনুভূমিক হলে, আপেক্ষিক বেগ অনুভূমিক হলে থিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, সেক্ষেত্রে ট্যান থিটা কত হবে, 1090 ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, 1090 মানে ইনফিনিটি, অসীম, তো 1090 ইনফিনিটি যদি হয় এটা ইউ বাই ভি। এখন মজার বিষয় দেখো, ভি তো 0 হতে পারে না, কারণ বৃষ্টি তো পড়বেই, বৃষ্টি তো স্থির থাকতে পারে না,
তাহলে ভি যদি নট ইজ ইকুয়াল টু জিরো, দেখো এটা ইনফিনিটিভ হতে পারে একমাত্র ভি ইজ ইকুয়াল টু জিরো হয়ে, নিচে জিরো হয়ে, অথবা ইউ ইনফিনিটিভ হয়ে, তবেই এইটা ইনফিনিটিভ হতে পারে। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু জিরো, ভি জিরো হতে পারে না, তাহলে ইউ ইনফিনিটিভ। অর্থাৎ অনুভূমিকভাবে যদি বৃষ্টি হতে হয় তখন ব্যক্তির বেগ হতে হবে অসীম, যেটাও বাস্তব ক্ষেত্রে হয় না, ওই জন্য অনুভূমিকভাবে দেখা যায় না। তবুও যদি গতিবেগ বৃষ্টির সাপেক্ষে ব্যক্তির যদি বিশাল গতিবেগ হয় তখন দেখা যায় যে অনেকটাই বেঁকে আসে, অনেক বেঁকে আসে। ওকে, এই হলো আমাদের মোটামুটি আপেক্ষিক বেগ এবং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ ইত্যাদি ইত্যাদি। এটাও একই রকমভাবে উদাহরণ দেওয়া যায়, সবসময়ই তুমি দেখবে এই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ব্যাপার একদম যেটা ব্যক্তির বেগটাকে উল্টে নিতে হবে, তখন ব্যক্তির সাপেক্ষে সবসময় বেগটা হয়, তাই ব্যক্তির বেগটাকে উল্টে নিতে হবে। এই আজকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এর পরের দিন নৌকার বেগটা ছোট একটা ভিডিও হবে। আর তার পরপরই যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভেক্টরের সবথেকে ইম্পর্টেন্ট বলতে পারো সায়েন্সের মধ্যেই সর্বকালের সবথেকে সেরা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেক্টরের গুণ, প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস। এর পরের দিন ওইটা পড়া হবে। ওকে, আজ এই পর্যন্ত।